কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, ৮ বাংলাদেশি সহ ৯ জন নিহত, প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জটিল হচ্ছে তেহরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি, সংকটে ইরানের অর্থনীতি, সব ধরনের বাণিজ্য অর্থনৈতিক লেনদেন স্থগিত করল আমিরাত। কানাডার পণ্যে ৫০% শুল্ক ৩ দিনের জন্য স্থগিতের ঘোষণা ট্রাম্পের, দ্বিপক্ষীয় আলোচনার পর এই সিদ্ধান্ত। নাইজেরিয়ায় জাতিগত সহিংসতায় ২৫ জনের মৃত্যু, নিহতর বেশিরভাগই নারী ও শিশু, প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবং ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ, স্বাস্থ্য নিয়ে দল ও পরিবারের তোলা উদ্বেগের মুখে আদালতের এই সিদ্ধান্ত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি 4তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ অন্তত ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। বুধবার রাত ২টার দিকে এসি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। দমকল সূত্রে জানা গেছে, নিহতরা সবাই চিকিৎসা সেবার জন্য কলকাতায় আসা বাংলাদেশি নাগরিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এখনও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সামিল সাহেবের রিপোর্টে বিস্তারিত। একটি বহুতল ভবনে একাধিক হোটেল, ঘুপচি ঘুপচি ঘর, যাতায়াতের পথও বেশ সংকীর্ণ। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের প্রায় প্রতিটি আবাসিক হোটেলের চিত্র এটি। বুধবার গভীর রাতে ভবনের ৩ তলার হোটেল শিখাইনে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি না থাকলেও মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় হোটেল রুম ও করিডর। এ সময় ঘুমিয়ে থাকায় ঘরের ভেতরে আটকা পড়েন অনেকেই। বাকিরা হোটেল ছেড়ে বের হওয়ার চেষ্টা করলেও ঘন ধোঁয়ায় সরু রাস্তা খুঁজে বের করাও হয়ে পড়ে দুঃসাধ্য। হোটেলটি সরু গলির মধ্যে হওয়ায় ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালাতেও বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর কলকাতার আবাসিক হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। আবাসিকদের অধিকাংশের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এর মাত্র ২ দিন আগে তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন। সেই ঘটনার পর ১৫টি লাইসেন্সবিহীন হোটেল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। সামিউল শিহাব, আরটিভি। উত্তেজনা কমার বদলে জটিল হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তেহরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না। অন্যদিকে ইরান বলছে সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তারা। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বেড়েছে জ্বালানি তেলের দাম। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে এই মানচিত্র পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না বা আলোচনার কোনো সময়সূচিও ঠিক হয়নি, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, হরমুজ প্রণালীতে পাতা মাইন সরিয়ে ফেলা হয়েছে এবং ইরানের উপর মার্কিন নৌ অবরোধ এখনও পুরোপুরি কার্যকর আছে। ওয়াশিংটনের এমন অবস্থানের বিপরীতে তেহরানও নিজেদের অবস্থানে অনড়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায় তেহরান। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগ চলছে বলেও দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচির দাবি, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য অনুরোধ করছে, তবে আলোচনার ক্ষেত্রে তেহরানের শর্তই মানতে হবে, এমন ইঙ্গিত দেয় ইরান। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলছেন, ইরানের দেয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে, পাশাপাশি ইরানের জব্দ করার সম্পদও ছাড়তে হবে। এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ রাখার কথা জানান গালিবাফ। এরই মধ্যে নতুন করে অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরান সমুদ্রপথের জাহাজ চলাচল লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের জলসীমায় পড়েছে বলেও দাবি করা হয়, তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে হরমুজ প্রণালী খুলতে একটি সমঝোতা চায় কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আবারও আলোচনা শুরুর পথ সহজ হবে। উত্তেজনার প্রভাব পড়েছে তেলের বাজারে। টানা চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 26 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $91.28 উঠেছে। আর যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $85.31। ইমতিয়াজ আহমেদ, RTV। দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতের কারণে গভীর সংকটে ইরানের অর্থনীতি। দেশটির সরকারি তথ্যের বরাতে ইরানি লেবার নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে 66% দাঁড়িয়েছে। খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে 128%-এরও বেশি। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রিয়ালের মান অনেক কমে গেছে। ফলে আকাশ ছোঁয়া পণ্যের দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। শ্রমজীবী পরিবারের ন্যূনতম খরচের 1/4 বেতন দিয়ে মেটানো যাচ্ছে না। আয় ও ব্যয়ের এমন বিশাল ব্যবধানে মানুষের জমানো টাকাও শেষ হয়ে আসছে। এর ফলে ইরানে অর্থনৈতিক সংকটের পাশাপাশি সামাজিক অস্থিরতাও দ্রুত বাড়ছে। আগামী 60 থেকে 90 দিনের মধ্যে গাজায় হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে ইসরায়েলের সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে 4 ঘন্টার বৈঠকের পর ফক্স নিউজকে তিনি জানান, হামাস স্বেচ্ছায় অস্ত্র হস্তান্তর করলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে। হামাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠককে সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করলেও শুধু সংগঠনটির বক্তব্যের ওপর ভিত্তি না রেখে বাস্তব পদক্ষেপের মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তিনি। শেষ মুহূর্তে সমঝোতায় কানাডার পণ্যে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের নির্ধারিত সময়ের কিছু আগে এই ঘোষণা দেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী 22 আগস্ট পর্যন্ত নতুন শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে ওয়াশিংটন। দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা বাণিজ্য আলোচনার পর মঙ্গলবার সরাসরি বৈঠক করেন ট্রাম্প ও কার্নি। এরপরে আসে এই সামরিক সমঝোতা। নতুন শুল্ক কার্যকর হলে প্রায় $20.2 বিলিয়ন কানাডীয় পণ্যে প্রভাব পড়ত। ইলেকট্রনিক্স, শিল্পযন্ত্র, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনের মতো বিভিন্ন পণ্য এর আওতায় পড়ার কথা ছিল। ট্রাম্প জানান, দুই দেশের একটি চুক্তিতে পৌঁছেছে, তবে চূড়ান্ত নথিপত্র সম্পূর্ণ হওয়ার পরই তা কার্যকর হবে। তবে সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাসুম মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 3টায় নিউ হ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর একটি গাড়ি ভেতর থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত জরুরি সেবাদান কর্মীরা। নিহত মাসুম মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার 3 নং ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই লন্ডনে বসবাস করছিলেন মাসুম মিয়া। তার একটি 2.5 বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। রাত 3টা থেকে 3:30টার ভিতরে নিউহাম কাউন্সিলর ভিতরে অনেক একটা জায়গা, আমি আমার অনর মাঝে একটা রাস্তার মাঝে তারা গাড়ির ভিতরে গানশট করিয়া গেছে কি। আর তো নেইবারে ও ফোন করছে পুলিশে। তো পুলিশ অ্যাম্বুলেন্স সকল তো আইসে, আইয়া তারা চেষ্টা করছে বাঁচাইবার লাগি, তো পারছে না তারাও চিহ্ন তাদের ডেথ ঘোষণা করছে। পুলিশের সাথে আমরা বরাবরই যোগাযোগ রক্ষা করতেছি। পুলিশ আমাদেরকে বলছে ওনাদের সাইড থেকে যত ধরনের সম্ভব ওনারা ইনভেস্টিগেশন করতেছে। এখন পর্যন্ত আমাদেরকে ফাইনাল রিপোর্ট ওনারা দেয় নাই, বলে নাই যে কি কারণে হত্যা ঘটনা ঘটেছে। ব্রাজিলে আমাজন নদীর মোহনার কাছে তেলের সন্ধান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের অনুসন্ধানে সমুদ্রের প্রায় 175 কিলোমিটার দূরে তেলের সন্ধান মেলে। লুলাইকে ভবিষ্যতের জন্য পাসপোর্ট হিসেবে উল্লেখ করেছেন। তবে পরিবেশবাদীরা বলছেন, ভবিষ্যতে দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়লে জীববৈচিত্র্যপূর্ণ আমাজন উপকূলীয় অঞ্চল ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে। 2886 মিটার গভীরে থাকা তেলের মজুদ বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা তা এখনো নিশ্চিত নয়। প্রেসিডেন্ট লুলা আহরিত তেলকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নাইজেরিয়ার প্লাটো রাজ্যের একটি গ্রামে হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন,
হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড চালায়। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এ ঘটনায় ওই অঞ্চলে নতুন করে প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে প্লাটোতে কৃষক ও পশুপালকদের মধ্যে কৃষিজমি, চারণভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় সংঘাত চলছে। এসব বিরোধ প্রায় জাতিগত ও ধর্মীয় সহিংসতায় রূপ নেয়। পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছেন। স্থানীয় সংগঠনগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পরিবারের দীর্ঘদিনের উদ্বেগের পর আদালত তাকে 48 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়ার আদেশ দেন। একই সঙ্গে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী 73 বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের ডান চোখের দৃষ্টিশক্তি গুরুতরভাবে কমে গেছে বলে জানান তার আইনজীবীরা। তার রাজনৈতিক দল পিটিআই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক বলে স্বাগত জানিয়েছে। দায়িত্ব নেওয়ার 100 দিনের আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে তার কার্যালয়ে স্থানান্তরে 5.5 কোটি রুপির টেন্ডার ঘিরে এই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রায় 1 মাস পর এই দরপত্র প্রকাশ করা হয়েছে, যা সরকারি বিধি ও স্বচ্ছতার সম্পূর্ণ পরিপন্থী। এছাড়াও 5.5 কোটি রুপির এই টেন্ডারে খরচ বাবদ নানা অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী দল বিজেপি ও ডিএমকে। তবে ক্ষমতাসীন টিভিকে সরকার ও মন্ত্রী আদাব অর্জুন এ অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে আগামীতে দরপত্র প্রক্রিয়ার 100% স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। এই খবরে তোলপাড় বিশ্ব ক্রীড়াঙ্গন। মরক্কো বংশোদ্ভূত ফুটবল এজেন্টকে সাম্প্রতিক সময়ে বিয়ে করা এবং তুর্কি এমপির এক পোস্টের পর কার্লোসের ধর্মান্তরিত হবার গুঞ্জনে লেগেছে জোর হাওয়া। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবার্তো কার্লোস। গতি আর বাঁকানো ফ্রিকিকে প্রতিপক্ষের রক্ষণভাগকে স্তব্ধ করে রীতিমতো যিনি কাঁপিয়েছেন বিশ্ব ফুটবল, সেই কিংবদন্তিকে নিয়ে এবার জোর গুঞ্জন। ইসলাম ধর্ম গ্রহণ করছেন 53 বছর বয়সী এই তারকা ফুটবলার। ঘটনার সূত্রপাত তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সদস্য আলী শাহিনের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্ট থেকে। দাবি করা হয়, প্রায় 4 সপ্তাহ আগে সাও পাওলোতে কার্লোস নিজেই শেখ হাম্মাদের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ জিয়াদ হাম্মাদে তাকে এই খবর নিশ্চিত করেছেন। ক্যারিয়ারের সোনালী সময় রিয়াল মাদ্রিদে কাটানোর পর 2007 সালে তুরস্কের ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছিলেন কার্লোস। তাকে ঘিরে এই দাবির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল উদ্যোক্তা এবং ফিফা অনুমোদিত এজেন্ট সুহাইলা এল তাহারিকে ইসলাম ধর্মমতে বিয়ে করা। সেখান থেকেই মূলত কার্লোসের ধর্ম পরিবর্তনের গুঞ্জনে ডালপালা মেলেছে। তুর্কি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কার্লোসের ধর্মান্তর হবার খবরটি ঝড় তুললেও কার্লোস নিজে বা তার কোনো প্রতিনিধি এখনও আনুষ্ঠানিকভাবে এই ধর্মান্তরের খবরটি নিশ্চিত করেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম goal.com বা ডেইলি সাভা স্পষ্ট জানিয়েছেন, তুর্কির নেতাদের দাবি যতই জোরালো হোক না কেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত একে চূড়ান্ত সত্য বলার কোনো সুযোগ নেই। কাজী মাহিম হাসান, RTV। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকে নিয়ে তৈরি হওয়া নাটকের অবসান ঘটিয়েছে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার নজর থাকলেও হুলিয়ান আলভারেজকে বিক্রির কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনে। চলতি মৌসুমে এই তারকা ফরওয়ার্ডকে ঘিরেই নতুন দল সাজাতে চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার মানেই কেবল গ্ল্যামার আর টাকার খেলা, আর সেই বাজারে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। কারণ জোর গুঞ্জন ছিল ক্লাব ছাড়ছেন আলভারেজ, আর বার্সেলোনা, আর্সেনাল কিংবা রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে মরিয়া। তবে টাকা কিংবা খেলোয়াড়ের ইচ্ছা ফুটবলের বাজারে যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সব জল্পনা কল্পনায় পানি ঢেলে দিলেন মাদ্রিদ বস দিয়াগো সিমিওনে।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলভারেজ বিক্রির জন্য নয়। ক্লাবের মালিকেরও অবস্থান পরিষ্কার, যে কোনো মূল্যেই হোক এই আর্জেন্টাইনকে মাদ্রিদে রেখে দিতে চান তিনি। Necesitamos más entrenamiento con él. ¿Para qué? Para que esté mejor. আমাদের সিইও হিল মারিন যখন পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে কথা বলেছেন, তখন আর কোনো কথা নেই। আলভারেজ এই বছর অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ছেন না। তার সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাদের অন্যতম প্রধান অস্ত্র। তাকে ঘিরে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এখন আর কোনো ধোঁয়াশা নেই। আলভারেজকে বিক্রির কোনো সম্ভাবনা নেই। Y todo lo que le dio al equipo estos años que estuvo acá. তবে আলভারেজের জন্য সামনের পথটা খুব সহজ হবে না। বিশ্বকাপ চলাকালীন প্রকাশ্যে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করায় ক্ষুব্ধ অ্যাটলেটিকো সমর্থকরা। তবে দিয়াগো কস্তা কিংবা এতোয়া গ্রিজম্যানের মতো মহাতারকাদের উদাহরণ টেনে সিমিওনের আত্মবিশ্বাস যোগাচ্ছেন প্রিয় শিষ্যকে। আর্জেন্টাইন বসের বিশ্বাস, বুটের জাদুতে আবার সমর্থকদের ভালোবাসায় ভাসবেন আলভারেজ। মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অ্যাটলেটিকোর লা লিগা মিশন। দেরিতে ফেরায় প্রথম ম্যাচে বেঞ্চে বসতে হবে আলভারেজকে। তবে সিমিওনে স্পষ্ট করেছেন আলভারেজই তাদের সেরা খেলোয়াড় এবং তাকে ঘিরেই তৈরি হবে ভবিষ্যতের রণপরিকল্পনা। কাজী মাহিম হাসান, RTV। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাই ভালো থাকুন।